স্বাগত দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং সেক্টর কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত গতকাল যে বিষয়গুলো আলোচনায় ছিল সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এক নজরে আমি একটু দেখে আসতে চাইবো। ৭১-এ বুদ্ধিজীবী ও গণহত্যা, ধর্ষণ সহ ৪ অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া আরও ৪টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। আজকে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ যে ১৬টি অভিযোগ গঠন করেছিল তার মধ্যে ৮টি অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে রায় ঘোষিত হয়েছে। প্রসিকিউশনের তথ্য প্রমাণাদি যে ধরনের দুর্বল ছিল, আমরা যেগুলোকে সবসময় ক্রিটিসাইজ করেছি, প্রসিকিউশনের এই গোজামিল দেয়া সাক্ষ্য প্রমাণের মতোই ট্রাইব্যুনালের আজকের রায়টিও অত্যন্ত দুর্বল। আমরা মনে করি ইট ইজ মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। এই জাজমেন্টটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার পাননি মতিউর রহমান নিজামী সাহেব। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আপিল করব। ট্রাইব্যুনাল ইসলামী ছাত্র সংঘ এবং আলবদর বাহিনীকে শুধু সন্ত্রাসী সংগঠন নয়, সাম্প্রদায়িক সংগঠন হিসেবেও চিহ্নিত করেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি বলেছেন, ইসলামী ছাত্র সংঘ, যা বর্তমানে ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত, এই সংগঠনটিও সাম্প্রদায়িক সংগঠন বলে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে। আজকে নতুন যে অ্যাডিশনটি আমরা পেলাম অবজারভেশন, সেটি হচ্ছে বলা হয়েছে এগুলো কমিউনাল অর্গানাইজেশন, এবং আপনারা জানেন যে আমাদের সংবিধানের আর্টিকেল 38 অনুযায়ী কোনো কমিউনাল অর্গানাইজেশন করবার ক্ষমতা থাকে না, অধিকার নেই। ইসলামী ছাত্র সংঘ, যেটি বর্তমানে ইসলামী শিবির, ছাত্র শিবির নামে পরিচিত, সুতরাং এই যে লিঙ্ক আপের অবজারভেশন, ছাত্র সংঘ ছাত্র শিবির নামে বর্তমানে পরিচিত, এটিও কিন্তু একটি অবজারভেশন হিসেবে এসেছে। মানবতা বিরোধী অপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সন্তুষ্ট সরকার। রায়ের পরপরই প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আপিল বিভাগেও এই রায় বহাল রাখতে চেষ্টা করবে সরকার। এই সরকার এই রায় অত্যন্ত সন্তুষ্ট। আমরা এখন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই আপিলটা তাড়াতাড়ি শুনিয়ে আপিল আদালতে এই রায় বহাল রেখে এই রায় কার্যকর। নিজামীর ফাঁসির রায়ে সন্তোষ জানিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধীদের সাথে মিলে মিশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যারা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারা প্রত্যেকেই যুদ্ধ অপরাধের সঙ্গে সম্পৃক্ত। অতএব সেই হিসাবে এই দলটি যুদ্ধাপরাধী দল হিসেবে বিবেচিত এবং এই দলের রাজনীতিকে নিষিদ্ধ হওয়াটা এখন জনগণের দাবি। আমরা আশা করি যে এই ব্যাপারে হয়তো শীঘ্রই আমরা ভালো একটা পদক্ষেপ দেখতে পাবো। নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। দলটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। হরতালের সমর্থনে রাজধানীর কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে জামাত শিবির কর্মীরা। যাত্রা বাড়িতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামাত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহরিয়ার ভাই, দেখছিলেন গতকালকে সারাদিনই আসলে এই বিষয়টাই মূলত আলোচনায় ছিল। আপনারা দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপনারা সেটার জন্য কথা বলছেন, আন্দোলন করছেন, আপনাদের দাবি এটা। গতকালকে যখন এই রায়টা হলো, আপনাদেরকে সেটা কতটা আশ্বস্ত করেছে? দেখুন, মুক্তিযুদ্ধের যে শহীদ পরিবার, আমরা কিন্তু সে ৭২ সাল থেকে রাস্তায় আছি। আমার মনে আছে যে দেশ হানাদার মুক্ত হলো ১৬ই ডিসেম্বর। আমরা ২৭শে ফেব্রুয়ারি ৭২ সালে সমস্ত শহীদ পরিবার ঢাকায় যারা ছিলেন শহীদ মিনারে একত্র হয়ে একটা বিক্ষোভ মিছিল করেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। তারপর লাগাতার এগুলো হয়েছে। তারপর তো জাহানার ইমামের আন্দোলন, যেটা ২৩ বছর আগে শুরু হলো, তখন তো সংগঠিত রূপ নিল এই দাবিটা। এবং আজকে গতকালকে এই যে রায় প্রকাশের পর
আপনি বিশ্বাস করবেন না, নিজামীর নিজের এলাকা থেকে বেড়া সাথিয়াতে আমি বহুবার গেছি, আমি দুটো ছবি বানিয়েছি নিজামীর ৭১-এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে এসব নিয়ে। মানুষ যে কি খুশি হয়েছে, ওই ভুক্তভোগীরা ৪৩ বছর ধরে যাদের হৃদয়ে রক্তক্ষরণ, সেই পিতৃহারা সন্তানরা এবং ধর্ষিতা নারীরা এবং এমনকি রাজাকার, আপনি জানেন যে কি যে রাজাকারদেরও বক্তব্য আমার ছবিতে আছে। এক রাজাকার বলছিল যে নিজামী সাহেব আমাদেরকে রাজাকার বাহিনীতে ঢুকিয়েছেন, আমরা জেল খেটেছি কিন্তু নিজামী সাহেবের কিছু হলো না। আমি এই ছবিটা 7 বছর আগে ছবির শুটিং করেছিলাম। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু সেখানে, যে তিনি যে ৪৩ বছর আমি বলছি শহীদ পরিবারের যে হৃদয়ের রক্তক্ষরণ কিছুটা হলো এই রায়ে প্রশমিত হয়েছে। আমি কিছুটা এই জন্য বলছি কারণ এখনো অনেকগুলো বিষয় অনিশ্চিত রয়ে গেছে। আমরা সাঈদীর মামলার ক্ষেত্রে যেটা দেখেছি, কতগুলো গুরুতর ত্রুটি বিচ্যুতি ছিল। আমরা আইনমন্ত্রীর মতো এতটা জোরালোভাবে বলতে পারছি না যে ট্রাইব্যুনালে আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় বহাল থাকবে, কিন্তু আমরা যেটা আশা করব সাঈদীর মামলার ক্ষেত্রে যে ত্রুটিগুলো হয়েছে আপিল পরিচালনার ক্ষেত্রে, সেই ত্রুটিগুলো আমরা বলছি প্রসিকিউশনের আছে, অ্যাটর্নি জেনারেলের আছে, এমনকি বিচারকদের কারো সে আছে, সেগুলো কিন্তু আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না, ওগুলো সংশোধন করা দরকার। এই প্রসঙ্গে হারুন ভাই আপনার কাছে জানতে চাইবো যে যে ত্রুটিগুলোর কথা বলা হচ্ছে, শাহরিয়ার ভাইও বলছেন, সেই ত্রুটিগুলো কাটিয়ে ওঠার দৃশ্যত কোনো ব্যবস্থা আপনাদের চোখে পড়েছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত এই যে রায়টা হলো, এই জাস্ট গতকাল যে রায়টা হলো, এটা একটা তো বহুল প্রত্যাশিত রায় এবং দীর্ঘ বিলম্বিত রায় দুটোই। এবং শাহরিয়ার কবির যেটা বললেন আমি তার সাথে একমত, যে মানুষের যারা ভিকটিম, যারা 1971 সালে আলবদর বাহিনীর হাতে, রাজাকার বাহিনীর হাতে এবং নিজামীর নেতৃত্বাধীন যে বাহিনীগুলো ছিল তার হাতে নিগৃহীত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের জন্য তো এক ধরনের অনেক অনেক বড় প্রাপ্তি। তারপরও আরেকটা জিনিস হয়েছে যে এটা কিন্তু আমাদের গোটা জাতির জন্য একটা কলঙ্ক তিলক মোচনের একটা চেষ্টা। এবং আমরা তাদের যে ইম্পিউনিটি দেওয়া হয়েছিল, মন্ত্রী পর্যন্ত হয়েছে নিজামী, বাংলাদেশের ফ্ল্যাগ তারা ব্যবহার করেছে, অথচ যে বাংলাদেশে তার আস্থা নেই, যে বাংলাদেশের বিরুদ্ধাচারণ করেছে। একটি প্রাসঙ্গিক কথাই আপনি তুলেছেন যে এই যে ত্রুটিগুলো, এটা আমরা সাঈদীর কেসে আমরা লক্ষ্য করেছি এবং অনেকেই ত্রুটিগুলো বলেছেন। আমরা এখনো কিন্তু পূর্ণাঙ্গ রায়টা এখন আমাদের হাতে আসেনি, কাজেই স্পেসিফিক্যালি কোথায় কোথায় ত্রুটিগুলো, এটা একটা আইনের ব্যাপার। তারপরও আমি বলবো, যদি আমরা একটু আমি আপনাকে থামাচ্ছি, আমরা সেই সময়টা স্বয়ং আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল বলেছিলেন প্রসিকিউশনের দুর্বলতার কথাটা, তারা নিজেরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। যা দুর্বলতা হবে মূলত প্রসিকিউশনেরই হবে। ইনভেস্টিগেশন টিম তো ইনভেস্টিগেট করে দিয়ে দেয়, মামলাটা সাজায় হচ্ছে প্রসিকিউশন। যেমন একটি দুর্বলতার কথা, মানে স্পেসিফিক্যালি এই কেসটা তো মাত্র গতকালকেই হয়েছে, আমরা এখনো বলতে পারবো না, কারণ এটা আপিল বিভাগে যে কতটা কি হবে আমরা আশা করতেই পারি যে ট্রায়াল কোর্ট যেটা দিয়েছে, ট্রাইব্যুনাল যেটা দিয়েছে সেটাই বহাল থাকবে, কারণ সেটাই জাতির প্রত্যাশা। কিন্তু যদি না হয় তাহলে পরে, এবং আগের অভিজ্ঞতা থেকে আমরা এটাই টেনে বলতে পারি যে যদি সত্যি সত্যি প্রসিকিউশন টিমের কোনো দুর্বলতা থেকে থাকে, আরো অনেক মামলা আছে, আরো অনেক আছে, শীর্ষ অনেকেরই হয়ে গেছে, এখনো তো কিছু বাকি আছে, সেগুলো সম্ভবত অবশ্যই সমাধানের দিকে নেওয়া উচিত। শাহরিয়ার ভাই, আপনারা এখন পর্যন্ত নিশ্চয়ই বিভিন্ন রকম সুপারিশ বা পরামর্শ দিয়েছেন, সেগুলো কতটা আমলে নিয়েছে সরকার? আপনি যেটা বললেন এটা আমরাও লক্ষ্য করেছি, যেটা যে অ্যাটর্নি জেনারেল অফিস এবং আইনমন্ত্রীর বক্তব্য। আমরা এই গত সপ্তাহে একটা সেমিনার করে, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, আমরা 7টা পর্যবেক্ষণ দিয়েছি। সাঈদীর মামলা যদিও পূর্ণাঙ্গ রায় পাইনি, কিন্তু তাতেও যতটুকু আমরা পেয়েছি পর্যবেক্ষণের মধ্যে, এটা তো একটা বড় অভিযোগ। তারা যেটা করেছেন এটা সত্যতা আছে যে প্রসিকিউশনের কতগুলো ত্রুটি, কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসের যে ত্রুটিটা ছিল সেটা তো অ্যাটর্নি জেনারেল বলেননি। তিনি এই মামলাতে তার অফিসের আইনজীবীদেরকে নিয়োগ করেছেন। ট্রাইব্যুনালের যে আইনজীবীরা যে পরিচালনা করেছেন, যাদের কারণে সাঈদীর ফাঁসি হয়েছে, সেই আইনজীবীদের কিন্তু তিনি ডাকেননি। যে আইনজীবীরা ৭৩-এর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা অভিজ্ঞতা অর্জন করেছে, একটা বিশেষজ্ঞ একটা রয়েছে, তাদের জ্ঞান রয়েছে, কারণ এটা কিন্তু প্রচলিত ফৌজদারি আইন নয়,
অ্যাটর্নি জেনারেলের অফিসের আইনজীবীরা তারা ফৌজদারি দণ্ডবিধিতে তারা অভিজ্ঞ, তারা পারদর্শী, কিন্তু তারা ৭৩-এর আইনে সেভাবে অভিজ্ঞ নন যে অভিজ্ঞতা ৪ বছরের মধ্যে দিয়ে আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউটর অর্জন করেছেন। সেই সিনিয়র প্রসিকিউটরদেরকে কিন্তু ওখানে ডাকা হয়। যাদের কথা বলছেন তারা কি সাইদির মামলার কথা বলছি, এবং তাদেরকে ডাকা হয়নি। ফলে কি হয়েছে, বিচারকরা যখন একের পর এক প্রশ্ন করছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবীরা সেই প্রশ্নের জবাব দিতে পারছেন না, বিচারকদের সন্তুষ্ট করতে পারেননি। সাক্ষ্য আইনের বিষয়গুলো চলে এসছে, অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবীদের ধারণাই নেই যে ৭৩-এর আইনটা প্রচলিত সাক্ষ্য আইনের দ্বারা পরিচালিত হয় না। ফলে যেটা হয়েছে, সে বিচারকরা সেখানে বিভক্ত রায় দিয়েছেন, কিন্তু একজন বিচারক তো বেকসুর খালাসও করে দিয়েছেন। তো আমি মনে করি যে এখানে অ্যাটর্নি জেনারেল অফিসের যে দায় সেটা তারা এড়াতে পারবে না, এবং স্বয়ং আইনমন্ত্রীও। আচ্ছা, ট্রাইব্যুনাল তো, এটা তো ট্রাইব্যুনালের আইনজীবীরা কারা? জি, আপনার কাছে ফিরছি। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি 40 সেকেন্ড পরই। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার ভাই, আপনি যেটা বলছিলেন আইনজীবীদের বিষয়ে। আইনমন্ত্রী যখন প্রসিকিউশন সম্পর্কে অভিযোগ করেন, অভিযোগের তার ভিত্তি আছে, কিন্তু তার দায়িত্ব আমাদের উপর আসবে না, সেটা আইনমন্ত্রীর উপর আসবে, সরকারের উপর আসবে। কারণ এই আইনজীবীদেরকে তো, প্রসিকিউশনকে তো সরকার নিয়োগ দিয়েছে, আইন মন্ত্রণালয় নিয়োগ দিয়েছে, এবং তাদের যে ত্রুটি বিচ্যুতি আছে, সেদিন আমাদের প্রসিকিউশন একজন সিনিয়র মেম্বার ছিলেন, তিনি বললেন যে তাদের কোনো রসদ দেওয়া হয়নি। তো এখন একজনকে হাত পা বেঁধে আপনি সমুদ্রে ফেলে দেবেন যে সাঁতার কাটো, এটা তো হয় না। তাকে তো পর্যাপ্ত রসদ, সুযোগ সুবিধা, সবচেয়ে বড় হচ্ছে নিরাপত্তা। সাইদির মামলাতে দেখেছি আমরা, নিজামীর মামলাতেও যেটা দেখেছি, সাক্ষীদের কোনো নিরাপত্তা নেই। আমি যাদেরকে এই বিষয়টাতে আমি পরে আপনার সাথে আবারও সাক্ষীদের বিষয়টা নিয়ে কথা বলবো। শাহরিয়ার ভাই, আমার সহকর্মী আহসান হাবিব অপু গতকাল সারাদিন ছিলেন পাবনার সাথিয়ায়, যেটা নিজামীর এলাকা হিসেবে পরিচিত। তার সাথে আমি একটু কথা বলতে চাইবো। অপু, নিজামীর মৃত্যুদণ্ডের পরে আপনি সেই এলাকার মানুষের, সাথিয়ার মানুষের প্রতিক্রিয়া কেমন দেখেছেন? আমি আজকে সকাল থেকে সেখানে, যেটি গতকাল সকাল থেকে আমি ঘুরে যেটা দেখেছি, প্রথমত যেটি ছিল যে সকালবেলা এই রায় নিয়ে আসলে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ছিল মানুষের মধ্যে, যে কি রায় হচ্ছে এবং তার প্রতিক্রিয়া হচ্ছে সেটি নিয়ে। তো যখন রায় ঘোষণা হলো, ঠিক তার পরপরই একেবারে তাৎক্ষণিক ভাবেই যেটি দেখেছি যে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মূলত একটা মিছিল বের করেছিল। তারা আনন্দ মিছিল করার পর সেখানে মিষ্টি বিতরণ করে। এর বাইরে ওই জায়গাতে আসলে সেইভাবে কোনো কিছু নেই, তবে সাধারণ মানুষের মধ্যে কেমন যেন চাপা অবস্থা আমি বিরাজ করতে দেখেছি। অপু, আপনি নিশ্চয়ই রায় ঘোষণার পর মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলতে পেরেছেন, তাদের প্রতিক্রিয়া কিরকম? হ্যাঁ, আমি সাক্ষীদের সাথে কথা বলেছি, বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কথা বলেছি। এর মধ্যে একজন সাক্ষী হচ্ছে তোফাজ্জল হোসেন, তিনি ওই মামলার সাক্ষী, একটা মামলার সাক্ষী ছিলেন। তিনি যেটি বলছেন যে এই মামলার যে তিনি আনন্দ অনুভব করছেন। তিনি বলছেন যে আমরা যে সাক্ষী দিয়েছি তার ফলেই আজকে সেই সর্বোচ্চ শাস্তির এই রায়টি হয়েছে, এজন্য তিনি আনন্দিত। তবে সাথে সাথে যেটি বলতেছেন যে এই রায়টি কার্যকর হয় যাতে, এটি তার দাবি। এর বাইরে আরেকটি জিনিস তিনি যেটি বলছেন যে এই নিরাপত্তার যে প্রসঙ্গটি আসছিল কথাতে, যে তিনিও বলছেন কিন্তু যে আমরা নিরাপত্তাহীনতায় বরাবরই থাকি এবং এখনো যে নিরাপদ আমরা আছি এমনটা মনে করি না। তবে স্থানীয় প্রশাসনের সাথে তাদের যে কথা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়টির উপর আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আজকে সারাদিনে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য যেমন তাদের ব্যবস্থা আছে, সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ। শাহরিয়ার ভাই, সাক্ষীরা আসলে এখনো নিরাপদ বোধ করছেন না, তারা বলছেন, আপনি সেটা নিয়ে বলছিলেন সাক্ষী নিরাপত্তা। ছবি এবং তার আগে গণতদন্ত কমিশন যেটা বেগম সুফিয়া কামাল করেছিলেন, তখন মাঠ পর্যায়ে